দিকে কিন্তু সিগাল উঠছে। ঝাঁকে 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 শ্রীগাল উড়ে আসছে। এই যে রয়েছে ষাঁড় গরু, ষাঁড় গরু ল্যাজ ধরে নাকি বলে বৈতরণী পার হওয়া যায়। এই যে ল্যাজ, এই ল্যাজ এইভাবে ধরতে হবে বৈতরণী পার হওয়ার জন্যে। এখন দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর বক্ষে। কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগর দর্শনের জন্য এখানে কিন্তু চলে এসেছি আমরা। আপনারাও এখানে আসতে পারেন। কিভাবে আপনারা এখানে আসবেন খুব সহজ উপায়ে সেটাই বলবো। কিভাবে ট্রেন ধরবেন, তারপরে ফেরি ধরবেন, কোন ঘাটে নামবেন, ফেরির কত ভাড়া, তারপরে টোটো, অটো, বাস এগুলো কিভাবে আসবেন, তাদের কত ভাড়া, খুব সহজে কোন জায়গা দিয়ে আসলে আপনারা এখানে পৌঁছতে পারবেন কোনো ডিস্টারবেন্স ছাড়াই, সেই সম্পর্কে আমি বলবো। বিশেষ করে বৃদ্ধা মানুষদের আসার জন্য খুব সহজ উপায়, খুব ভালোভাবে যাতে আসতে পারেন এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এখানে একটু টোটো চালিয়ে নিলাম, বেশ ভালো লাগছে। এই স্থলে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, দূর দূরান্ত থেকে, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকেই মানুষ এখানে আসেন পুণ্য অর্জনের জন্যে। বিভিন্ন দর্শনীয় স্থান, পুণ্যক্ষেত্র আছে, কিন্তু সবাই চেষ্টা করেন অন্তত হোল লাইফের মধ্যে একবার গঙ্গাসাগরে আসার জন্যে। এখানে কোন জায়গায় থাকবেন, তাদের রেট কত, এবং কি খাবেন, এবং কোন কোন জায়গায় ঘুরবেন, শুধু গঙ্গাসাগর না, এখানেও কয়েকটা জায়গা আছে যেখানে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারেন, সেই সম্পর্কেও আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। জাস্ট সানসেটটা হয়ে গেছে, রাত্রিবেলার ভিউ মন্দিরের, এক্ষুনি আরতি হবে এখানে। চলুন দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে। আমরা চলে এসেছি বাঘাযতীন স্টেশনে। এখনই আমাদের ট্রেন আসবে 5:35 এখানে টাইম ট্রেনের, যেটা শিয়ালদা হয়ে ছাড়ছে 5:20। 6:52 পৌঁছবে লক্ষ্মীকান্তপুর। তারপর ওখান থেকে ওই ট্রেনটাই আবার নামখানা হয়ে যাবে, 7:05 ছাড়বে। তারপর নামখানায় পৌঁছবে ওটা 7:58। এই ট্রেনটাই বেস্ট, কারণ হচ্ছে কি কাকদ্বীপে এটা পৌঁছচ্ছে 7:40, আর পরে 7:14 যেটা শিয়ালদা ছাড়ছে ওটা লক্ষ্মীকান্তপুরে যখন কাকদ্বীপ যাচ্ছে তখন ওটা পৌঁছচ্ছে 9:46। আজকে ফেরি মানে লাস্ট জেটি হচ্ছে মোটামুটি সকালের দিকে 10:30 নাগাদ, সুতরাং ওই ট্রেনটাই গেলে জেটিটা মিস হয়ে যেতে পারে। চলে এলাম লক্ষ্মীকান্তপুর। এখানে এখন প্রায় ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে। লক্ষ্মীকান্তপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, 7:05 আবার এখান থেকে ছেড়ে যাবে। ঘড়িতে টাইম দেখাচ্ছে 6:58। ট্রেনের মধ্যে এখন পাঁপড় কাটবে। টোটাল শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 95 কিলোমিটার। টাইমিং লাগবে প্রায় 2.5 ঘন্টা। আপনারা কাকদ্বীপেও নামতে পারেন, বাট আমরা নামবো নামখানায়। এই যে এখন ঢুকে গেল কাকদ্বীপ। কাকদ্বীপেও আপনারা নেবে যেতে পারেন। বেশিরভাগ লোকজনই এই কাকদ্বীপে নেবে যায়। এই 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে যেতে হবে, এই দিকটা দিয়ে যেতে হবে। এখন ঘড়িতে টাইমিং হলো 7:46। নামখানায় এটা টাইমিং হচ্ছে 8টা। এই যে এই দিক থেকে রাস্তাটা, এখান থেকে সোজা নেমে যেতে হবে। কিছুটা গেলেই অটো, টোটো, ম্যাজিক গাড়ি স্ট্যান্ডটা পাওয়া যাবে, যেখান থেকে লট নাম্বার 8-এ যাওয়া যায়, যেটাকে হারউড পয়েন্টও বলে, যেখানে জেটি নাম্বার 1, জেটি নাম্বার 2, জেটি নাম্বার 3 এবং জেটি নাম্বার 4 এই 4টে জেটি ঘাট আছে। এখান থেকে ভেসেলে করে মুড়িগঙ্গা পার হয়ে যাওয়া যায় কচুবেড়িয়া ঘাটে। কচুবেড়িয়া ঘাটটা গঙ্গাসাগরে অবস্থিত, ওটা উত্তরে অবস্থিত। ওখান থেকে আবার বাস, টোটো, অটো, ম্যাজিক গাড়ি এইগুলো ধরে একদম সুদূর দক্ষিণ দিকে আসতে হয়। প্রায় ওখান থেকে 1 ঘন্টা টাইম লাগে, যেখানেই আছে কপিল মুনির আশ্রম।
এই কাকদ্বীপের পরে হলো উকিলের হাট হল স্টেশন, তারপর নামখানা। ঘড়িতে বাজে 8:01। আমরা চলে এলাম নামখানায়। 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছে। এদিকে কিছু নেই, আমরা যাব এদিকে। এদিক দিয়ে আস্তে আস্তে যাই ফেরিঘাটে। এই যে এদিক দিয়ে যেতে হবে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। নামখানা টিকিট কাউন্টার, এটা নামখানা স্টেশন। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। এরপর আমরা এখান থেকে সামনে গিয়ে টোটোগুলো ধরবো। এদিকেই হচ্ছে টোটো এবং অটো স্ট্যান্ডটা। চলুন গিয়ে এখান থেকে টোটো নিই। টোটো নিয়ে আমরা নামখানা ঘাটে যাব। এই টোটো স্ট্যান্ড থেকেই মৌসুনি আইল্যান্ড, বকখালি ওর যেতে পারেন। এখান থেকে কত কি ভাড়া বলে দিচ্ছি আপনাদের। এখান থেকে নামখানা জেটি ঘাটে যাব কত করে, মানে যদি সিঙ্গেল যায় তাহলে কত করে? ওই 15 টাকা মতন পড়ছে। এখান থেকে কত কিলোমিটার নামখানা ঘাট? 3 কিলোমিটার হবে। 3 কিলোমিটার। সবই যাচ্ছে, সব গাড়ি যাচ্ছে। এই টোটো স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি নামখানা জেটি ঘাটের দিকে। এই যে আমরা এবার বাঁ দিকে বেরিয়ে গেলাম। স্টেশন থেকে একটু বেরিয়ে এসে 1 মিনিট এসে এটা হলো বাস স্টপেজ। এই যে এখানে বাস দাঁড়িয়ে আছে, কলকাতা থেকে বাস আসে, বাবুঘাট থেকে। এই যে ব্রিজটা উঠে গেল, এই ব্রিজটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই ব্রিজের পাশ দিয়েই হচ্ছে রাস্তাটা নামখানা ঘাটে যাওয়ার। এখান থেকে 3 কিলোমিটারের পথ, ওই মিনিট 10 মতো লাগবে। এই যে বাঁদিকে বেঁকে গেল পেট্রোল পাম্পটার পাশ দিয়ে। চলে এসেছি আমরা নারায়ণপুর খেয়া ঘাটে। ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে এবং অটো, এখানে টোটো স্ট্যান্ডটাও রয়েছে ও পার্কিংয়ের জন্য রয়েছে। একটা রেড চার্ট। এই যে জেটিতে ওঠার জন্যে লাইন পড়ে গেছে, এখানে লাইন দিয়ে জেটিতে উঠতে হবে। মোটামুটি 100 জন করে এক একটা ভেসেলে নেয়। চলুন দেখাচ্ছি। এখানে সেপারেটভাবে কোনো টিকিট কাউন্টার নেই, ভেসেলে উঠেই টিকিট দেবে। এটা নামখানা জেটি ঘাট, তবে এটাকে আবার নারায়ণপুর জেটি ঘাটও বলে। সুন্দরবন ভ্রমণ করুন, শঙ্কর মণ্ডল, এখানে রয়েছে মোবাইল নাম্বারটা। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এরা সুন্দরভাবে ভ্রমণ করিয়ে দেয়। শুনুন, আমাদের তো পার হেড আমরা নিতে পারি না। আমাদের লঞ্চ রিজার্ভ করলে আমাদের 25 জনের পারমিশন আছে। এখানে সরকার থেকে 25 জনের পারমিশন আছে। 25 জন করে আমরা নিয়ে গঙ্গাসাগরে নিয়ে যাই। আমরা ওই 25 জনকে নিয়ে যাব, 6000 টাকা নেই। 25 জনের জন্য 6000 টাকা। 25 জন যেতে পারেন বা 2 জন যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওইটাই আমাদের 6000 টাকাই ভাড়া দিতে হবে। ওই বুক করেই যাওয়া হয়। এই লঞ্চে আপনারা মানে ভেতরে বসার জায়গা এবং শোয়ার ঘুমানোর জায়গা, শোয়ার জায়গা এখানে আছে। হ্যাঁ, সব কিছুই আছে। একটু ভেতরটা দেখি। হ্যাঁ, এখানে কিছু শোয়ার জায়গা আছে। এখন আমাদের লঞ্চে এখনো এটা ছাড়ার জন্য উপযুক্ত করেনি, এরা এখনো রেডি করেনি, সবেমাত্র ঘুরে এসেছে। পিছন দিকে আছে টয়লেটের ব্যবস্থা। ওপরে দুদিকে বসে রিভারের হাওয়া খেতে খেতে আপনারা সুন্দরভাবে ভ্রমণটা করতে পারেন। একটু আইডিয়া পেলেন কিভাবে এখানে লঞ্চ বুকিং হয়, কত কি খরচ। এখানে আরও লঞ্চ দাঁড়িয়ে আছে। এই লঞ্চগুলো 100 করে ক্যাপাসিটি, 100 জন হলে তবে এই লঞ্চগুলো ছাড়ে। নামখানা ফেরিঘাট থেকে আমরা মুড়িগঙ্গা পার হয়ে চলে যাব বেনুবন ঘাটে। ওখান থেকে কপিলমুনির আশ্রমটা অনেকটাই কাছে। উনিশ হলো আমার কলেজের বন্ধু, একসঙ্গে আমরা কলেজে পড়তাম। হঠাৎ করে এই গঙ্গাসাগরে ওর সঙ্গে আমার দেখা হয়ে গেছে, বেশ ভালো লাগলো। After 2005. এই দুপাশে বসার জায়গা করা আছে। মোটামুটি এনারা 100 জন করে নেন, 100 জন হলে বোটটা ছেড়ে দেয়। এদের নির্দিষ্ট সেরকমভাবে কোনো টাইমিং নেই, তবে ওই একটা টাইমিং আছে। যেমন এই লঞ্চটা 9টার সময় ছাড়বে, এর আগেরটা 8:30টায় গেছে। ওই আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর এখানে লঞ্চ আছে।
আর এখানে কোনো জোয়ার ভাটার ব্যাপার নেই, এদিকে সবসময় লঞ্চ ভেসেল চলে। কিন্তু যদি কাকদ্বীপ দিয়ে যাওয়া যায় ওইদিকে কিন্তু জোয়ার ভাটার একটা ব্যাপার আছে। এই হলো আমাদের ভেসেল। এখানে একটা ওয়াশরুমও আছে ল্যাট্রিন টয়লেট করার জন্যে। আজকে আমাদের গঙ্গাসাগরের জন্যে লঞ্চ হলো মা তারিণী লঞ্চ, পাইলট রুম। 9:31 ঘড়িতে লঞ্চ আমাদের ছেড়ে দিল। এই যে এখানে লঞ্চ মা তারিণী, 40 টাকা করে পার হেড টিকিট। এখানে মোটামুটি আমাদের সময় লাগবে 1 ঘন্টা মতো। আমরা এখান থেকে একদম চলে যাব বেনুবনে। এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা হলো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। লঞ্চ যাচ্ছে, সবাই খাবার দিচ্ছে। প্রচুর পরিমাণে শৃগালের দল ছুটে এসছে এখানে। খুব সুন্দর লাগছে এখানকার এনভায়রনমেন্টটা। লঞ্চ থেকে 10 টাকা দিয়ে আপনারা খাবার কিনে নিতে পারেন। খাবার কিনে এদের দিলে এরা কিন্তু উড়ে এসে খাবে। তো এর যা শোভা, এর যা প্রাকৃতিক দৃশ্য, দারুণ লাগছে, দারুণ লাগছে। প্রায় অর্ধেকটা রাস্তায় আমরা এই শৃগালের সাথে এগিয়ে চললাম। কিভাবে ভাষায় প্রকাশ করব জানি না, এর যা দৃশ্য এ বর্ণনা করতে আমি পারবো না। এখন আমরা মুড়িগঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। বেনুবন চলে এসেছে প্রায়। এখানটাতে দুলছে বেশি বোট, কারণ ঢেউগুলো দেখলেই বুঝতে পারবেন অনেক বেশি ঢেউ আছে এখানে। জেটিতে আমাদের ভেসেল লেগে গেল 10:34 টাইমিং। আমরা পৌঁছে গেলাম বেনুবনে। এই যে আমরা মা তারিণী বোটটা করে এলাম, এইখান দিয়ে যেতে হবে এখন। ভেসেলের ভেতরে যে টিকিটটা কাটবেন সেই টিকিটটা নিয়ে আসবেন। এখানে কিন্তু এসে আবার টিকিট চেকিং হবে। দুদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। আমরা এই কাঠের পাটাতনের জেটিটা দিয়ে বেরিয়ে জাস্ট ডান দিকে এই পাশটাতেই রয়েছে টোটো অটো স্ট্যান্ডগুলো। আমরা ওইদিকে যাব। ফিলিংসটা একদম সুন্দরবনের মতো লাগছে। দুদিকে ম্যানগ্রোভ অরণ্য, মাঝখান দিয়ে যেন মনে হচ্ছে একটা স্কাই ওয়াক রয়েছে। ভালো লাগছে। চলুন যাওয়া যাক আগে, তারপর আগে সব জানাচ্ছি এখান থেকে কিভাবে টোটো অটো ধরে আপনারা কপিলমুনি আশ্রমের দিকে যাবেন। গরুর গাড়ির ডামি এখানে একটা করা রয়েছে, গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে গ্রামের লোকজন। লঞ্চ ভেসেলটা ফিরে যাবে, তার জন্য এখানে লাইন পড়ে গেছে। এই ডান দিকটাতে আমরা যাব। এখানেই হচ্ছে টোটো অটো ম্যাজিক গাড়িগুলো এখানেই পাওয়া যায়। দেখি এখান থেকে গাড়ি কিরম ভাড়া বলে, তারপর আমরা চলে যাব। রাসের জন্য এখানে ঠাকুর পুজো হয়েছিল, 30 টাকা করে। এইখানে হচ্ছে গাড়ি অ্যালট হচ্ছে। এখানে গিয়ে আপনাদের বলতে হবে যে আমরা গাড়ি নেব, সেইভাবেই এখানে অ্যালটমেন্ট হয়ে যাবে। এদিক ওদিক থেকে আপনি যদি বলেন তাহলে কিন্তু গাড়ি পাবেন না। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে যদি কোনো গাড়িকে করতে চান এইভাবে করতে পারবেন না। এখানে একটা সিস্টেম আছে। ঠিক এই গেট থেকে বেরিয়ে এসে ডান দিকে এই বসার জায়গাটা পার হয়ে গিয়ে এইখানে যে প্লেসটা রয়েছে এই প্লেসে গিয়ে আপনাদের বললে তাহলে গাড়ি অ্যালট হবে। হ্যাঁ, 4টে বানান ভালো করে। 20 টাকা করে আখের রস। এখানে গলা ভিজিয়ে নিন একটু, তারপরে গাড়ি করে আপনারা এগিয়ে চলুন কপিলমুনি আশ্রমের দিকে। যাত্রী পরিবহন ভাড়ার তালিকা
এখানে রেটটা দেওয়া আছে এনাদের। ওপরেরটা হলো রিজার্ভ আর নিচেরটা হলো জনপ্রতি ভাড়া। আমাদের এই গাড়ি টোটো গাড়ি, এই টোটো করেই আমরা যাব। তোমার নামটা কি গো? সোনু। সোনু আমাদের নিয়ে যাবে এখান থেকে WBTDCL এর গেস্ট হাউসে। চলুন উঠে পড়ি, তারপর আপনাদের বলছি আস্তে আস্তে সব। আধ ঘন্টা লাগবে এখান থেকে আমাদের। এই সোনুর টোটোতে আমরা বসে পড়লাম। এখন এই টোটো করে আমরা যাওয়ার সময় কয়েকটা স্পট একবারে দেখে যাব। আমাদের ওখানে 270 টাকা নিল, আর 100 টাকা মতো আমাদের দিতে হবে। কয়েকটা স্পট উনি ঘুরিয়ে দেখিয়ে দেবেন। এখন ঘড়িতে টাইমিং হচ্ছে 11:03। আমরা যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে। দেখা যাক মোটামুটি কতক্ষণ টাইম লাগে। গোষ্ঠ মন্দির এটাই বলে। এখানে অনেকেই রয়েছে ভেতরে। গোষ্ঠ মন্দির, এখানে একটা শিব ঠাকুরের লিঙ্গও রয়েছে, শিবলিঙ্গ। গোষ্ঠ মন্দিরের মধ্যে বিরাজ করছে একটা শান্ত স্নিগ্ধতা। এই মন্দিরের পাঁচিলের গায়ে ফুটে উঠেছে মহাভারতের প্রেক্ষাপট। আমরা চলে এসেছি নাগ সরোবর, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদ এটা করেছে। পুকুরের মধ্যে রয়েছে অসংখ্য মাছ, আর মাঝখানে রয়েছে নাগরাজের একটা মূর্তি, ওপরে কৃষ্ণ রয়েছে। এখানে সাগরদ্বীপে সাপের কামড়ে বহু লোক মারা যেত। তখন বিভিন্ন জায়গায় ছুটাছুটি হলো যে এই সাপের কামড় থেকে কীভাবে বাঁচানো যাবে মানুষকে। তখন বিভিন্ন রকমের বড় বড় মুনি ঋষিদের কাছ থেকে যাওয়া হলো, গিয়ে সেখান থেকে ভাস নেওয়া আসা হলো যে নাগরাজ বাসুকী দেবের পুজো করলে হয়তো কমতে পারে। আচ্ছা, সেই থেকে পুজো সৃষ্টি হয়েছে, কিন্তু এখন সাপের কামড়ে আর মানুষ মারা যায় না। সেই থেকে পুজো আজকে 47 বছর হচ্ছে এখানে 47 বছর পুজো হচ্ছে। আচ্ছা, এখানে পুজোটা কোন টাইমে হয়? এটা এই ডিসেম্বরে প্রথম হয়, না হয় শেষের দিকে। এবারে পড়েছে 17 তারিখে। 17 তারিখে পুজো হবে। এটা 2-5 দিন হেরফের হয় আর কি। এই যে মন্দিরটা, এই মন্দিরটা এখানে তৈরি হচ্ছে। এই মন্দিরটা তৈরি হয়ে গেলে ওই ঠাকুরগুলো এখানে শিফট হয়ে আসবে। নাগ সরোবর খুব সুন্দর একটা জায়গা। এই রোডটাই হলো মেন রোড, এটা কচুবেড়িয়া থেকে আসছে। এই জায়গাটা হলো বাগবাজার। এখানে মোটামুটি বেশ ভালোই দোকান বাজার সবই আছে। ওষুধের দোকান, স্টেশনারি, মুদিখানা, মনোহারি, সব রকমের দোকানই এখানে আছে। এখানে একটু টোটো চালিয়ে নিলাম, বেশ ভালো লাগছে। ওয়েলকাম টু কপিলমুনি টেম্পল। এটাই হলো টেম্পলের তোরণ। গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড হলো এটা। এই জায়গা থেকে সমস্ত বাস ছাড়ে। কচুবেড়িয়া থেকে যে বাসগুলো আসে সব বাসগুলো কিন্তু এই জায়গাতেই আসে। এখানে টেন্ট তৈরি হচ্ছে, যেহেতু সামনেই গঙ্গাসাগর তাই জোর কদমে টেন্ট তৈরি হচ্ছে। এই হলো ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউস। এই ডান দিকেরটা হলো যুব আবাসন, এখানেও আপনারা থাকতে পারেন। কপিলমুনি আশ্রমের মন্দিরের চূড়া এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা টোটো, ম্যাজিক, অটো স্ট্যান্ডে চলে এলাম। সামনেই রয়েছে ফুড কোর্ট, রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে এটা। এই আমরা গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের দিকে ঢুকছি। এই যে এটা হলো কপিলমুনি আশ্রম। এখন পৌঁছে গেছি এই আশ্রমে। এই হলো কপিলমুনির মেন মন্দিরটা। এই দিক দিয়ে ঢোকা, আর এই ভেতর দিক দিয়ে ঠাকুরগুলোকে দেখে এসে এই গেটটা দিয়ে বেরিয়ে আসা। মন্দিরটা কিন্তু সকালবেলা 5টার সময় খোলে আর রাত্রি 8টায় বন্ধ হয়ে যায়। তবে মন্দিরটা মেলার সময়ে 24 ঘন্টা খোলা থাকে। চলুন ভেতরে যাব, ভেতরে ঠাকুরের দর্শন করাবো আপনাদের, আমরাও দেখব। এটা হচ্ছে বিশ্রামাগার। মন্দির থেকে সোজা এগিয়ে গিয়ে যদি এদিকে যাওয়া যায়, এখানে 3টে জায়গা রয়েছে।
যে জায়গাগুলোতে আপনাদের ডালা কিনতে পারেন। এটা দিয়ে সোজা গেলেই সাগরে যাওয়া যাবে। গেট নাম্বার 2 এবং গেট নাম্বার 1 এখান থেকে ডালা পাওয়া যায়। এখানে গেট নাম্বার 3 এবং গেট নাম্বার 4, আর একটা রয়েছে গেট নাম্বার 5 এবং গেট নাম্বার 6। এই জায়গাগুলো থেকে ডালা পাওয়া যায় মন্দিরে পুজো দেওয়ার জন্যে। আচ্ছা, আপনাদের এখানে ডালা কেমন দামে আছে? ডালা আছে আপনার 30 টাকা, 50 টাকা, 100 টাকা। 30 টাকা থেকে শুরু। 30 টাকা থেকে হাইস্ট কত পর্যন্ত আছে আপনাদের? 500, 1001। 500, 1000 এরও ডালা আছে। হ্যাঁ, মানে যত দাম বাড়বে যে ভেতরের আইটেমগুলো সেইভাবে চেঞ্জ হবে। এই আইটেমগুলো বাড়বে। আচ্ছা, এইটা কি 1001 নাকি? এই ডালাটা হলো 1001 টাকার ডালা। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, আপনারা এখানে এলে ডালা কিনে নিয়ে পুজো দিতে পারেন। মর্তলোকে ভগীরথ গঙ্গাকে আনছিলেন, তো গঙ্গা যদি মর্তে পড়ে তাহলে তো পৃথিবী একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই শিব গঙ্গাকে তার মস্তকে ধারণ করেছিলেন। তো এর একটা প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে সাগর রাজার একটা প্রতিকৃতি, আর ওই পাশে রয়েছে কপিল মুনির একটা প্রতিকৃতি। একটা শঙ্খ রয়েছে। এটা হলো পবিত্র কপিল মুনি সরোবর। এখানে রয়েছে মা গঙ্গা মকরের ওপর বসে আছেন। কপিল মুনি পবিত্র সরোবর। এখন ঘড়িতে বাজছে 12টা 35। আমরা এখন রয়েছি গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গেট নাম্বার 3 থেকে পুজোর ডালা কিনে বেরিয়ে এলাম আমরা। এখন আমরা এবার কপিল মুনির আশ্রমে গিয়ে পুজো দেব। সামনেই হলো মন্দিরটা। মন্দিরের প্রবেশের মুখেই রয়েছে এই গরুর পাখি। এই দিক দিয়ে ঢোকা, কারণ দেখছি লাইন পড়েছে। নরসিংহদেব, রাধা কৃষ্ণ, সংকট মোচন শ্রী হনুমানের মূর্তি রয়েছে, সীতারামের মূর্তি রয়েছে এখানে। এই হলো কপিল মুনি, রাজা সাগর, গঙ্গা মাতা, ইনি হলেন কপিল মুনি। জয় কপিল মুনি, জয় কপিল মুনি। এখানে আপনারা পুজো দিতে পারেন ডালা এনে। শিব ঠাকুরের মূর্তি রয়েছে এখানে, বিশালাক্ষী মাতার মূর্তি রয়েছে, দেবরাজ ইন্দ্র, মা কালীর মূর্তি। এই হচ্ছে আশ্রম। ওই দিক দিয়ে আমরা ঢুকেছি, তারপরে একে একে ঠাকুর দেখতে দেখতে কপিল মুনিকে এখানে পুজো দিয়ে তারপর এই দিকের গেট দিয়ে বেরিয়ে যেতে হবে। 2012 সালের 1 জুন এই মন্দিরটা পুনরায় প্রতিষ্ঠিত হয়। এই দিকে পরপর লাইন দিয়ে ঘর করা রয়েছে। এই ঘরগুলোতে থাকেন নাগা সন্ন্যাসীরা। তো আপনারা এখানে আসতে পারেন, বাবাদের একটু আশীর্বাদ নিয়ে নেওয়া যাক। জয় কপিল মুনি, জয় বাবা। और नहीं है, यही तो दे दिया। और नहीं है। अच्छा ठीक है दे रहा हूँ। नहीं है मेरे पास। हाँ ठीक है, संतुष्ट है ना? ठीक है, चलो। জয় বাবা। এই হচ্ছে সাধু বাবাদের ঘর। যে যত পাওয়ারফুল তার ঘর তত কাছে। এরা এখন বন্ধ আছে, শুয়ে টুয়ে আছে বা কোথাও গেছে। মন্দির দর্শনের পর আমরা এবার টোটো করে স্নানের ঘাটের দিকে চললাম। এগুলো সব টয়লেট। এখানে মেলার জন্য সব টয়লেট করা আছে লাইন দিয়ে। প্রায় 20 লাখ মতো লোক এখানে আসেন মেলার জন্যে, সেরকম একটা ক্যাপাসিটি করা আছে টয়লেটগুলো। এই যে মাঠগুলো দেখা যাচ্ছে, এখানে অলরেডি বাঁশ পড়ে গেছে ক্যাম্পের জন্যে। এখানেই সব যারা দর্শনার্থী আসেন তারাই এই মাঠে এসে থাকেন। এখানে ক্যাম্প তৈরি হয়ে যাবে। এখানে যারা থাকবেন সবাই কিন্তু বিনামূল্যে থাকতে পারেন, কোনো পয়সা লাগে না মেলার সময়, কারণ ক্যাম্পগুলো মেলার সময়তেই তৈরি করা হয়। গঙ্গাসাগর স্নানের ঘাটের পাশেই এই ক্যাম্পগুলো তৈরি করা হয়। অনেক দূর পর্যন্ত বিস্তৃত কিন্তু।
এই মাঠটা। এটা এখানে একটা ফায়ার ব্রিগেডও রাখা আছে। বেশিরভাগ ঘরগুলোই এখানে হোগল পাতার ঘর হয়, তাই যদি বাই চান্স আগুন টাগুন লেগে যায় তাই এখান থেকে ফায়ার ব্রিগেডের মাধ্যমে সেই আগুনকে নেভানোর ব্যবস্থা করা হয়। আমরা চলে এলাম স্নানের ঘাটে। এখানে পার হেড ভাড়া কেমন আছে? পার হেড একজনের স্নানঘাট কপিলমণি আমার বাস স্ট্যান্ড একজনের 40 টাকা। মোটামুটি 6 জন হতে হবে। 6 জন হতে হবে। 6 জন হলে তাহলে 40 টাকা করে, নাহলে 1 জন 2 জন 3 জন হলে 250 টাকা গাড়ি রিজার্ভ। 1-2 ঘন্টা টাইম লাগবে। আচ্ছা, তার মানে 1 জন 2 জন যদি হয় তাহলে গাড়ি রিজার্ভ করে আসতে হয়, তখন 250 টাকা। এই জায়গাগুলি দেখানো হবে 250 টাকা। কপিলমণি মানে যেখান থেকে নিয়ে আসবে আবার ওখানেই ছাড়া হবে। এবং যতক্ষণ আপনি এখানে স্নান করতে পারবেন, আপনি সময় লাগলে ওরা ওয়েট করবেন। 250 টাকা করে গাড়ি রিজার্ভ। প্রচুর দূর দূরান্ত থেকে সব লোকজন আসেন এই মেলাতে। সারা বছর ধরেই লোকজন এখানে আসেন, তবে মেলার সময় প্রচুর লোকজন এখানে থাকে। এখানেই টেন্টগুলো করা হয় একদম বিচের ধারেই। এই দিকে হচ্ছে গঙ্গাসাগর বিচ, আর এই ধারেই হচ্ছে গঙ্গাসাগর মেলার টেন্ট। এটা হলো বাথরুম, এটা পার্মানেন্ট বাথরুম, পে অ্যান্ড ইউজ। এটা সবসময় এখানে থাকে। এখানে ছোট ছোট দোকান আছে, এই দুই পাশে স্টলগুলো বসেছে। আর এই হলো মেন ঘাট। এর আগে আরও ঘাট আছে, 1, 2, 3, 4, কিন্তু ওই ঘাটগুলো মেলার জন্য মেরামতি চলছে। এখন এই ঘাটটাই চালু আছে। এখানে কিন্তু চেঞ্জিং রুম করা আছে, 20 টাকা করে বলা আছে। দেখুন 20 টাকা করে কিন্তু লাগবে। এগুলো অস্থায়ী চেঞ্জিং রুম। এই ঘাটের পাশেই দূরে দেখা যাচ্ছে উইন্ডমিলটা। তবে এই উইন্ডমিলের একটা ডানা দেখছি ভেঙে গেছে, এখন আর এই উইন্ডমিলটা চলে না। কারণ হচ্ছে কি, ওপার থেকে অলরেডি থার্মাল পাওয়ার এখানে চলে এসছে। আগে এই উইন্ডমিল থেকেই বিদ্যুৎ এখানে সরবরাহ করা হতো। কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগর দর্শনের জন্য এখানে কিন্তু চলে এসেছি আমরা। এই টোটালটাই হলো সাগর আইল্যান্ড। এদিকে রয়েছে হুগলি রিভার, আর এদিকে রয়েছে বারাতলা নদী। তো অনেকে এই বারাতলা নদীকে আবার মুড়িগঙ্গাও বলে থাকেন। এই দুটো নদী এসে মিট করেছে বঙ্গোপসাগরের সঙ্গে। এই জায়গাটাতেই রয়েছে কপিলমুনির আশ্রম, এই জায়গাটাতেই বলছে গঙ্গাসাগর। এই যে প্লটগুলো রয়েছে, এই জায়গায় প্রচুর পরিমাণে অস্থায়ী টেন্টগুলো বসে এবং মেলাটা এই প্রাঙ্গণেই হয়ে থাকে। এখানে কি ধরনের পুজো করেন আপনারা? আমরা এখানে শঙ্কর ভগবানের পুজো করি, গঙ্গা মায়ের পুজো করা হয়। আচ্ছা। এবং যার বাবা মা মারা গেছে তাদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান করে থাকি আমরা। মানে সব রকমের পুজো আপনারা করে থাকেন? হ্যাঁ। আর এখানে কি আপনারা সবসময় থাকেন? হ্যাঁ, 12 মাস থাকি আমরা। 12 মাস আপনারা এখানে থাকেন? আচ্ছা। তো যে কোনো দর্শনার্থী আসে তাহলে আপনারা এখানে পুজো করে দেন? হ্যাঁ, ঠিক আছে। ও আপনারা কি গভর্নমেন্টের কোনো, না এটা মঠ থেকে? না না, আমাদের একটা ব্রাহ্মণ ইউনিয়ন আছে এখানে। আচ্ছা, ইউনিয়ন থেকে আমরা। ব্রাহ্মণ ইউনিয়ন থেকে আপনারা এখানে পুজো আর্চাগুলো করে থাকেন? হ্যাঁ। আচ্ছা, এখানে কেমন পুজোর কেমন রেট কি কিছু আছে? না, এখানে রেট কিছু নেই, খুশি হয়ে যে যতটা দেয় মানুষ খুশি হয়ে পুজোর পরে যে যতটা দেন আপনারা সেটাই নেন না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সমুদ্র তটেই বসে আছেন অনেক পুরোহিত, যারা আপনাদের প্রয়োজনীয় পুজো করে দেবেন এবং পুজো করে দেওয়ার পরে আপনারা যা খুশি হয়ে দেবেন ওনারা তাই নেন। এদিকে আরও অনেক কটা ঘাট আছে। আচ্ছা, 1, 2 নম্বর ঘাট এদিকে? 1, 2 যে ঘাটগুলো, ওগুলো কোন দিকে? এদিকে? ওই ঘাটগুলো বন্ধ হয়ে গেছে, এখন কাজ চলছে। এই ডানা সাইক্লোন হয়েছিল না? আচ্ছা আচ্ছা। এইখানে বড় তুফান হয়েছিল, ঠিক আছে? আচ্ছা। ওর জন্য ওই ঘাটটা পুরো ভেঙে যায়। আচ্ছা আচ্ছা। এইখানে কাজ করছে, এইখানে কাজটা তৈরি চলছে। এটা 6 নম্বর ঘাট খোলা আছে। এটা বললো 5 নম্বর ঘাট? এটা 6 নম্বর ঘাট। এটা 6 নম্বর? ওইটা 7 নম্বর ঘাট। ও টোটাল 7টা ঘাট আছে? এই বছর নতুন 2টো ঘাট হয়েছে। এই 6-7টা? আচ্ছা আচ্ছা। এইখানে তাহলে আমরা এখন দাঁড়িয়ে আছি 6 নম্বর ঘাটে। ওদিকে রয়েছে 7 নম্বর ঘাট, ওই ঘাটটাও খোলা আছে। 6-7 ঘাট খোলা আছে। 1 থেকে 5 নম্বর পর্যন্ত ঘাটে এখন কাজ চলছে, যেটা গঙ্গাসাগর যখন মেলা হবে 14 তারিখে, ওই টাইমে এটা খুলে দেওয়া হবে। ডিসেম্বরের 26 তারিখে উদ্বোধন হয়ে যাবে ওই ঘাট। ডিসেম্বরের 26 তারিখ থেকে এই ঘাটগুলো উদ্বোধন হয়ে যাবে। আপনারা যখন মেলার সময় আসবেন তখন আপনারা ওই ঘাটগুলোকে ইউজ করতে পারবেন। তাহলে এবারে 2টো ঘাট নতুন হয়েছে, তো তাই এবারে ঘাট সংখ্যা হলো টোটাল 7টা। এই যে ডানাতে এগুলো সব ভেঙে গিয়েছিল, আবার নতুন করে মাটি ফেলে গার্ড ওয়াল দিয়ে এগুলো আবার তৈরি করা হচ্ছে। অলমোস্ট তৈরি হয়ে গেছে। বিচের ধারে এইভাবে মেলা বসেছে। আসুন গঙ্গাসাগরের একটা ড্রোন শট দেখে নেওয়া যাক।
গঙ্গাসাগর ট্যুরিজম প্রপার্টিতে আমরা চলে এসেছি। এখানে আজকে আমাদের 1 নাইট স্টে আছে। এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া। এই গেস্ট হাউসের ডিটেলস ভিডিও পরের এপিসোডে থাকবে। তাওবন, ওপরে চাঁদ উঠেছে, আর এই দিকে হচ্ছে একটা বালির চড়া। যেহেতু এই জায়গাটা হচ্ছে মোহনা, গঙ্গাসাগরের মোহনা, এটা দূরে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। দারুণ, মানে এখানে বিকেলবেলা হেঁটে বেড়াতে দারুণ লাগবে। কিন্তু এই মোহনায় আপনারা আসলে অবশ্যই মোহনাটায় একবার ঘুরে যাবেন। ছোট দিনের বেলা, এখন বাজে 5:24, রাত্রিবেলার ভিউ মন্দিরের। এক্ষুনি আরতি হবে এখানে, এখনই শুরু হবে আরতি, সন্ধ্যা আরতি 6:30 to 7:30। কপিলমুনি আশ্রমের নাইট ভিউ। নাগা বাবারা সব বসে আছেন এখানে, জাস্ট আরতি শেষ হলো। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। চায়ে চুমুক দিয়ে গঙ্গাসাগর থেকে শুরু হলো আজকের দিনটা। চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দীয় নির্মাণী আখড়া হনুমানগড়ি অযোধ্যা কপিলমুনি মন্দির গঙ্গাসাগর শাখা। এর ভেতরে আপনারা যদি থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো পয়সা লাগবে না। এটা হলো ধর্মশালা, ভেতরে রয়েছে জেন্টস টয়লেট, এদিকে লেডিস টয়লেট রয়েছে। এখানে ফ্রিতে থাকা যায়। আমরা যতদূর জানতে পারলাম এখানে আগে থেকে বুকিং হয় না, এখানে এসে ঘর খালি থাকলে বুকিং পেয়ে যাবেন। এখানে কিছু খাবারের দোকান রয়েছে, এই যে লোকজন সব খাচ্ছে। ভেজ থালি এখানে 40-50 টাকায় পেয়ে যাবেন। এই যে কপিলমুনির আশ্রম দেখতে পাচ্ছেন, এখান থেকে সমুদ্রের দিকে যাওয়ার পথেই পড়বে সাগর কটেজ। এদের গেস্ট হাউসগুলো এক একটা আলাদা আলাদা নাম আছে। এটা হচ্ছে বেলাভূমি, এটা হচ্ছে অফিসঘর, সাগর সৈকত। তো এই জায়গাটা একটা বাউন্ডারির মধ্যে আপনারা বিভিন্ন রেটের রুম পেতে পারেন। গঙ্গাসাগরের এটাই হলো ইস্কন মন্দির। ইস্কনের রুম বুকিংয়ের জন্য এখানে নাম্বার রয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, এখানে যদি আপনারা আসেন, একাই আসেন, দুজনেই আসেন বা গ্রুপেই আসেন, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের একটা করে আইডি প্রুফ নিয়ে আসবেন। যেমন আধার কার্ড আনলেই হবে, এবং পারলে একটা জিরক্স আনলেও ভালো হয়। আইডি প্রুফ ছাড়া কিন্তু এখানে কোনো জায়গায় অ্যালাউ নেই। স্বর্গ আশ্রম হলো এটা, এটা হলো স্বর্গ আশ্রম, কলকাতা বস্ত্র ব্যবসায়ী সেবা সমিতি। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা হলো রামকৃষ্ণ মিশন আশ্রম, এই হলো আশ্রম। এখানে গঙ্গাসাগরে বেড়াতে এলে আপনারা এখানে এসেও থাকতে পারেন। এখানে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। এখানকার হোটেল সম্পর্কিত ডিটেলস ভিডিও থাকছে আমাদের পরের এপিসোডে। যাত্রা শেষে আমরা এবার ফিরে চললাম। আমরা আবার বেনুবন ঘাট দিয়ে ফিরবো। এখানে আজকে ভিড় প্রচণ্ড হয়েছে, তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের লঞ্চ ছিল 1:15, কিন্তু লাইনে ছিল 100 জনের বেশি। তাই আমরা চিন্তা করছিলাম কিভাবে হবে। প্রথমে 100 জন চলে গেল, একটা লঞ্চ ছিল চলে গেল। লঞ্চ কিন্তু 1:15 আগেই ছেড়ে দিল। এখানে এরা ওয়েট করে না, কারণ 100 জন হয়ে গেলেই এরা ছেড়ে দেন। ইনফ্যাক্ট সৌভাগ্যবশত আরও একটা লঞ্চ ছিল, তাই আমাদেরটাও হয়ে গেল, এবং ওটাও ছেড়ে দিচ্ছে 1:15 আগেই। এটা মেন নদী থেকে একটা খাল বেরিয়ে আসছে, এটা হলো বটতলা খাল। আর এই জেটিঘাটটার নাম হলো বেনুবন। এই যে লঞ্চটা ছেড়ে গেল, এটা ভর্তি হয়ে গেছে। এটা মেনলি 1:15 লঞ্চ ছিল, নাও আমাদের লঞ্চ। তো এইদিকে লঞ্চগুলোতে বাইক কিন্তু অ্যালাউ নেই।
এখন বাজে ঘড়িতে 1:15 টাইম, তাও কিন্তু ছেড়ে দিল যেহেতু 100 জন ভর্তি হয়ে গেছে বলে। পার হেড 40 টাকা করে এখানে টিকিট। আজকে আমরা ফিরছি অনিতা লঞ্চে, আর যাওয়ার দিন এসেছিলাম মা তারিণী লঞ্চে। হ্যাঁ বলছি, শোনো এদিকে। আমরা ফিরে এলাম। এবার এখানে গিয়ে এই ডান দিকেই রয়েছে টোটো অটো স্ট্যান্ডটা, ওখান থেকে আমরা টোটো ধরবো নামখানা স্টেশনে যাওয়ার জন্যে। এখন ঘড়িতে বাজছে পুরো 2:30, প্রায় 1.5 ঘন্টা আমাদের লেগে গেল। আমরা নামখানা স্টেশনে চলে এলাম। ইউটিআই অ্যাপস থেকে আমাদের টিকিট কাটা আছে, সুতরাং কোনো চিন্তা নেই। ট্রেন নামখানা থেকে শিয়ালদাও যাবে, ট্রেনটা দাঁড়িয়ে আছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। ঘড়িতে ডট 3টে আমাদের গাড়ি ছেড়ে দিল। আমাদের গঙ্গাসাগরে আপ ডাউন ট্রাভেলিং কস্ট হলো 280 টাকা পার হেড, থাকা এবং খাওয়া বাদে। থাকা খাওয়াটা আপনারা যেভাবে থাকবেন এবং খাবেন সেই অনুযায়ী এটা অ্যাড অন হবে। আমাদের তীর্থযাত্রা এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।